যারা যা পড়তে চায় তাদের সাথে পড়তে দিতে পারছি না। মানে সবাই বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, সেটা নয়। কিন্তু আমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, যেমন এখন মেডিকেলে ভর্তি কেমন করে আপনি পরীক্ষা দেবেন, হয়তো আপনি রংপুরে ভর্তি হবেন, কক্সবাজারে ভর্তি হবে, সেরকম হয়, সেটা হয়তো মেনে নিতে হবে। কিন্তু যা পড়তে চায় তা দিতে হবে। এখন প্রশ্ন আছে, সমাজের চাহিদা অনুসারে আপনি করবেন না নিজের মনের বাসনা অনুসারে করবেন? সেটাই হচ্ছে আমাদের পলিসির প্রশ্ন। তাতে কোনো সহজ সমাধান আছে এটা আমি বলছি না, কিন্তু সমাধানের মতো পরিস্থিতি তৈরি করতে হবে সমাজকেই। এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের লক্ষ্য। আমি যে কার্ল মার্কস 1875 সনে এটা বলেছিলেন, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটিস অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। এইটা হচ্ছে মার্কসের মতে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। আমরা বহুদিন এটাকে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য বলেছি। সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আরেকটু অন্য রকমের। তো আমি এই প্রশ্ন থেকে এই জাতিসংঘকে যদি পুনঃপরীক্ষা করি, মার্কসের কথা হচ্ছে 1875, আর জাতিসংঘ হচ্ছে তার 75 বছর পরে, 1948। তো তাতে বলা আছে কারিগরি শিক্ষাতে কাউকে বাধা দেওয়া যাবে না, মানুষ মাত্রই জন্মগতভাবে প্রতিভাবান। প্রমাণ কি? যে কথা বলতে পারে, এর চেয়ে বড় শিল্প বড় দর্শন আর হয় না। টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন নেওয়ার অধিকার এবং সামর্থ্য সবারই আছে। যদি তার সামর্থ্য না থাকে আর্থিক, তাহলে সমাজকে সেই সুযোগ তাকে দিতে হবে। কারণ একজন মানুষ যখন ইঞ্জিনিয়ার হয়, কিন্তু তার পরিবারের ইঞ্জিনিয়ার হয় না, সমাজের ইঞ্জিনিয়ার হয়। আমাদের ইঞ্জিনিয়ার এখন আমেরিকায় চলে যায়। আমাদের সমাজে সবচেয়ে বেশি সাবসিডি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট। বুয়েটের অর্ধেক ছেলে মেয়ে এখন বিদেশে এই মুহূর্তে। তাহলে আমাদের কৃষকের যে সাবসিডি, সেটা দিয়ে শিক্ষা লাভ করে মাসে 32 টাকা বা 8 টাকা বেতন দিয়ে আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের শ্রমের ফসল আমরা পাচ্ছি পরোক্ষভাবে। আমরা মার্কিন দেশের লকহিড কোম্পানি থেকে অবদান রাখছি এবং আমরা সেখানে কৃতিত্ব প্রদর্শন করছি। আমাদের দেশে সেটা পাচ্ছে না, এটা আমাদের পরিকল্পনার ত্রুটি, স্বীকার করতে হবে। তাহলে আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে নাতে ওখানে যাচ্ছে কেন? এটা খুব জাগতিক নিয়মে, বস্তুগত কারণে। এটা বলা হচ্ছে কি, পানির ধর্ম নিচের দিকে যাওয়া, প্রফিটের ধর্ম হচ্ছে ইকুয়াল হওয়া। এখানে যে প্রফিট আমি করব বেতনের মাধ্যমে যা লাভ, তার চেয়ে যদি 10 গুণ বেশি মার্কিন দেশে পাই, আমি এখানে থাকবো কোন যুক্তিতে? ওই যুক্তি হবে আপনার দেশপ্রেমের যুক্তি, এবং কেউ কেউ বলবে এটা বোকামের যুক্তি। দেশপ্রেম মানে বোকামি প্রতিভূত হইতে পারে গণতান্ত্রিক যুক্তিতে। তো সেই জন্য বললাম, জাতিগতভাবে সকলের অধিকার আছে, এটাকে আমরা বলেছি জাতীয় মুক্তি। তারপরে ব্যক্তিগতভাবে সমাজের আগের ছেলে বৃত্তিগত শিক্ষা কী হতো? আগে হতো জেলের ছেলে জেলে হবে, কামারের ছেলে কামার হবে, চাষি ছেলে চাষি হবে। সাধারণভাবে বললে আমরা সবাই ছিলাম চাষি। অন্তত এই দেশে যারা বাঙালি মুসলমান বলে বিখ্যাত হয়েছেন, তারা পেশাগতভাবে নানা পেশা দিক থেকে চাষি ছিলেন। তো এই চাষির ছেলে চিরকালই চাষি থাকবে? চাষির ছেলেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার হবে না? এইটাকে বলে মোবিলিটি। এটার জন্য একটাই পথ আমরা পেয়েছি, সেটা হলো কি, আধুনিক শিক্ষা বা ইংরেজি শিক্ষা লাভ করা। তো সেইটার জোরে আমরা অনেকে বুদ্ধিজীবী হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু মূল যে সমাজের সত্য, অর্থাৎ পেশাগত স্বাধীনতা পেয়েছি বলে যে আমরা মনে করলাম, সেটা একটা জায়গায় এখন বাধার মুখোমুখি হয়েছে। সেটার কথাই বলছি। আমাদের উচ্চশিক্ষা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যেটা আপনারা জানেন। যে দুই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক এবং যেটাকে এখন মাধ্যমিক বলি, এটা আসলে বুনিয়াদী শিক্ষাই। বাংলাদেশে দেখেন, এই শিক্ষানীতি তৈরি হয়েছিল 1854 সালে, ইংরেজরা একটা রূপ দিয়েছিলেন। কিন্তু এই যে মাধ্যমিক স্কুলগুলো দেখেন, শতকরা 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নাই। সেই অবস্থায় আপনি কী করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করবেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়।